শীতকালে বিকেল এবং সন্ধ্যার মাঝামাঝি সময়টাতে বেশ কুয়াশা দেখা যায় আকাশে। সেই সাথে চারিদিক থেকে ফুরফুরে বাতাস এসে শীতল করে দিয়ে যায় শরীরটাকে। বিকেল এবং সন্ধ্যার এই মাঝামাঝি সময়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গঙ্গা। গঙ্গার পাশে পাশে ছোট ছোট পা ফেলে হাঁটছে গঙ্গার 10 বছরের মেয়ে বাতাসী। এই অবেলায় তারা কেন বাড়ি থেকে বেরিয়েছে, কেনই বা এত দ্রুত গতিতে হেঁটে নদীর দিকে যাচ্ছে, তার কোনোটাই যেন বুঝে উঠতে পারছে না বাতাসী। বার কয়েক মাকে এই বিষয়ে জিজ্ঞেস করেও তার কোনো লাভ হয়নি। বাতাসীর কোনো কথার উত্তর দেয়নি গঙ্গা। বলি এত কথা না বলে তাড়াতাড়ি হাঁটতে পারছিস না? বলি সন্ধ্যার পর যে খেয়া ঘাটে কোনো নৌকা পাওয়া যায় না, সেই কথাখানা আর কতবার বলবো তোকে? কিন্তু মা, আমরা কোথায় যাচ্ছি? তুমি সেই কথাটা আমাকে বলছো না কেন বলো তো? তোর মা আমার বাড়ি যাচ্ছি, হয়েছে? আমরা কোথায় যাচ্ছি সেটাও তো বলেছি। এবার খুশি হয়েছিস তো? ও মা, সত্যি আমরা মামার বাড়ি যাচ্ছি? কি মজা, কি মজা! আহ বাতাসী, এমন লাভ ছাপ না দিয়ে দ্রুতগতিতে পাখানা চালা না মা। কিন্তু মা, আমরা এখন মামার বাড়িতে কেন যাচ্ছি? ওখানে কি কারো বিয়ে হবে? কেন রে, বিয়ে না হলে কি মামা বাড়ি যাওয়া যাবে না? তুমি তো বলছিলে আমরা মাসির বিয়েতে মামার বাড়ি যাব। বলো না মা, কালকে কি মাসির বিয়ে? এমনিতেই ভীষণ চিন্তায় আছে গঙ্গা, তার মধ্যে আবার বাতাসের এসব উল্টো পাল্টা কথা, সব মিলিয়ে যেন আরো রেগে গেল গঙ্গা। উফ, বলি তুই একটু চুপ করবি? আর কতবার বলবো, এভাবে কথা বলে বলে আমার মাথা খাস না। এমনিতেই আমার মাথা ঠিক নেই। কিন্তু মা, আমি তো কোনো দুষ্টুমি করিনি, তাহলে তুমি আমাকে বকছো কেন? আবার উফ, এই তোকে নিয়ে আমি আর পারছি না। এই এই যা তো, যা, তুই বাড়িতে ফিরে যা। আমি আর তোকে নিয়ে যাব না। আমার ভুল হয়েছে মা, আমি আর এমনটা করব না। এরপরও যদি তুই এমনটা করিস তবে তোকে কিন্তু এখানেই রেখে যাব। এরপর আর কোনো কথা বলল না বাতাসী, উল্টে চুপচাপ মায়ের সাথে সাথে হাঁটতে লাগলো সে। বিকেলের দিকে যতীনের বাড়ির উঠানে এসে ভিড় জমিয়েছে অনেক মানুষ। উঠানে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে যতীন। হঠাৎ করেই তার মৃত্যুর খবর শুনেই সকলে এসে উপস্থিত হয়েছে তার বাড়িতে। এমন একজন বাজে মানুষের আকস্মিক মৃত্যুর খবর যেন কেউই বিশ্বাস করতে পারছে না। যতীনের লাশের পাশেই দাঁড়িয়ে আছে কানাই আর বলাই। তাদের পাশে ক্রন্দনরত অবস্থায় দাঁড়িয়ে আছে শিবানী, যতীনের আপন মাসি এই শিবানী। যতীনের এমন আকস্মিক মৃত্যুর বিষয়টায় যেন ভড়কে গিয়েছে শিবানীও। হে কি হলো রে যতীন, হে কি অবস্থা হলো তোর? কে কে বলি, কে করলো তোর এমন অবস্থা? কি বলো মাসি, যতীনের কাজকর্মের ফল এটা। জানি এই সময় এমন কথা বলতে নেই, তবুও কথাখানা বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ কানাইদা। আমাদের তো কম জ্বালায়নি এই যতীন। এবার ঠেলা বুঝলো তো? বলি কেন রে, হ্যাঁ কেন? কি করেছে আমার যতীন? বলি তোদের কোন পাকা ধানে মই দিয়েছিল সে? তার মৃত্যুতেও তোরা এভাবে বলছিস? তুমি মনে হয় কিছুই জানো না মাসি, তাই এখন এসব কথা বলে ওই ঝামেলা ফামেলা কিছু সৃষ্টি করো না, বুঝলে? একদম ঠিক। যতীন মানুষটা কেমন ছিল সেটা নতুন করে কাউকে জানাতে হবে না, সেসব গ্রামবাসীরা সকলেই জানে। বলাই আর কানাইয়ের কথা শুনে একদম চুপ হয়ে যায় শিবানী। কিন্তু বিষয়টা তো সেটা না। আমি শুধু ভাবছি যতীনকে এইভাবে কে মারলো। লাশের যে অবস্থা হয়েছে তাতে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ারের খপ্পরেই পড়েছিল। হঠাৎ করে আবারও হাউ মাউ করে কেঁদে ওঠে শিবানী। ও
বাবা যতীন রে, তোরে কি হয়ে গেল রে বাবা? তোর এমন অবস্থা কে করলে? ওরে যতীন! ওই দেখো ওই দেখো, আবার শুরু হলো। থাক, বাদ দে, যা করেছে করতে দে, আমাদের কি? এতটা পথ হেঁটে নদীতে আসতেই সন্ধ্যা হয়ে গেল গঙ্গার। একদম সন্ধ্যার মুখে মেয়েকে নিয়ে নদীর ঘাটে এসে দাঁড়ালো সে। সৌভাগ্যবশত ঘাটে নৌকা নিয়ে বসেছিল হারান মাঝি, যাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল সে। মেঘ না চাইতেই যেন বৃষ্টি পাওয়ার মতো অনুভূতি পেল গঙ্গা। হারান মাঝির সামনে হাসি হাসি মুখ করে দাঁড়ালো সে। এতক্ষণ ধরে বসে থাকার পর একজন খদ্দেরকে পেয়ে খুশি হয়ে গেল হারান মাঝিও। ও দিদি, ওপারে যাবেন নাকি? এই নৌকা এসে বসুন, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। তাহলে তো ভালোই হয় দাদা, আমারও একটু ওপারে যাওয়ার তাড়া ছিল। হ্যাঁ দিদি, এক্ষুনি যাব, আপনি নৌকা এসে বসুন। হারানের কথা মতো নৌকায় গিয়ে বসল গঙ্গা ও বাতাসি। নৌকা চলতে যাবে এমন সময় প্রকৃতির ডাক এলো হারানের। এ কি দাদা, আপনি নৌকা চালানো বন্ধ করলেন যে? এই মানে দিদি, কি যে বলি আপনাকে, আমার আসলে এই প্রকৃতির ডাক এসেছে, তাই আমার একটু ওদিকটায় যেতে হবে। আপনি এখানটায় বসুন, আমি এক্ষুনি আসছি। এমনিতেই সন্ধ্যা পেরিয়ে গিয়েছে, এরপরে বাচ্চাটাকে নিয়ে নদীর উপর দিয়ে যাব কি করে বলুন তো? যে শীত পড়েছে। আমি কি আর ইচ্ছে করে দেরি করছি দিদি? এই এখন প্রকৃতির ডাক এলে আমি কি করব বলুন তো? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। আপনি বরং সেই ডাকে সাড়া দিয়ে আসুন দাদা, নইলে কথা বলতে বলতেই সময় নষ্ট করবেন। এই দেখো দেখি কাণ্ড, আপনিও দেখি আমার গিন্নির মতোই আমার ব্যারামটা ধরতে পেরেছেন। মানে কি বলছেন এসব? হারানের এসব অবান্তর কথা শুনে ভীষণ রাগ লাগলো গঙ্গার। সে বুঝতে পারছে না এই মানুষটার আসলেই প্রকৃতির ডাক এসেছে নাকি তার স্বভাবটাই এমন। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আসুন তো। আসবো? এই কোথায় আসবো বলুন তো দিদি? আপনি তো বহুত খারাপ আছেন মশাই। এই বললেন প্রকৃতির ডাক এসেছে, আবার এই বলছেন কোথায় যাবেন। আপনি কি আসলেই ওপারে যাবেন নাকি আমরা নেমে যাব? এই দিদি দেখি রেগে যাচ্ছেন। এই আমার এটা একটা সমস্যা বুঝলেন, এই কখন কি যে বলি মাথায় থাকে না। আমি এক্ষুনি নৌকা চালাতে শুরু করছি দিদি। হারানের কথার আর কোনো উত্তর দেয় না গঙ্গা। কোনো উপায় না পেয়ে নৌকা চালিয়ে নিয়ে যেতে শুরু করে হারানো। নিজের বাড়ির বারান্দায় চেয়ার পেতে গম্ভীর মুখে বসে আছেন অমলবাবু। অমলবাবু হলেন এই গ্রামের মোড়ল। গ্রামের লোকজন তাদের সমস্ত বিপদ আপদে সর্বপ্রথম ছুটে আসে এই অমলবাবুর কাছেই। তার যেন কোনো ব্যতিক্রম হয়নি আজও। অমলবাবুর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে কানাই ও বলাই। এই সন্ধ্যায় কানাই বলাই তার কাছে কেন এসেছেন সেটাই যেন বুঝতে পারছেন না তিনি। কি রে কানাই, তোরা এই সন্ধেবেলায় আমার কাছে এসেছিস যে? তা কোনো কিছু হয়েছে নাকি? হয়েছে কি কর্তা, একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। বলিস কি রে? তা কি সেই সাংঘাতিক ঘটনা? শিগগিরই বল আমাকে। তুই তো জানিস আমার আবার বুকের ব্যামো আছে। এসব কথা শুনলে আমার আবার বুকে ব্যথা উঠে যায়। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, একটু শান্ত হয়ে থাকুন, আমরা বলছি বিষয়টা। বল বল, শিগগিরই বল। আগে কর্তামশাই, আমাদের গ্রামের যতীনকে তো আপনি চেনেন। কোন জ্যোতি? ওই যে বদমায়ের ছোকরাটা কদিন আগে যার বিচার করলো? হ্যাঁ হ্যাঁ কর্তা, সেই যতীনই। তা আজ আবার কি করলো সে? আজ আবার কার ঘরে ঢুকেছে শুনি?
সে কি আর এসব করার মতো অবস্থায় আছে? যতীন তো মারা গিয়েছে কর্তা। আকস্মিক যতীনের মৃত্যুর খবরটা শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গেলেন অমলবাবু। এমন একটা খবর যে তিনি শুনবেন সেটা কিছুতেই আশা করেননি তিনি। বলিস কি রে, কি করে হলো এসব? কর্তা, ওর লাশটা দেখে মনে হচ্ছে কেউ ওকে খুব বাজেভাবে মেরেছে, কিংবা কোনো হিংস্র জানোয়ার ওকে খুপড়ে খুপড়ে খেয়েছে। তা ওর পরিবারের লোকজন কি বলছে? ওর বাড়িতে তো কাউকে দেখতে পেলাম না কর্তা। বাড়িঘর দেখে মনে হলো বেশ কিছুদিন ধরেই বাড়িতে কেউ বসবাস করেনি। ঠিক আছে, তোরাও সৎকারের ব্যবস্থা কর। লাশ তো আর এভাবে ফেলে রাখা যাবে না। তোরা যা যা করার কর। খরচাপাতি যা লাগে সেটা না হয় আমি দেব, আর তোরা কোনো চিন্তা করিস না, আমি দেখছি বিষয়টা। কে মারলো যতীনকে আমি সেটা খুঁজে বের করছি। আগে কর্তা, তাই হবে। অমলবাবুর কথায় আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে গেল কানাই আর বলাই। বারান্দায় তখন চিন্তিত মুখে বসে রইলেন অমলবাবু। রাতের অন্ধকারে টিমটিমে আলোয় নদীর ওপরে ভেসে আছে হারানের নৌকা। নৌকার ভেতরে গম্ভীর মুখে বসে আছে গঙ্গা। গঙ্গার পাশেই চুপচাপ বসে আছে বাতাসি। রাতের বাতাস, নদীর শীতল জল, ঠান্ডা আবহাওয়া সবকিছু মিলিয়ে যেন শীত আরো বাড়িয়ে দিচ্ছে। এই শীতল হাওয়া শরীরে লাগতেই শিউরে উঠছে বাতাসি। সেই সাথে খিদের জ্বালায় ছটফট করছে সে। একদিকে নানা রকম দুশ্চিন্তা, অন্যদিকে মেয়ের কান্না, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত দোলাচলে পড়ে গিয়েছে গঙ্গা। হোমা মারে, এই তো আর একটুখানি সময়, তারপরই তো আমরা নৌকো থেকে নামবো। আর নৌকো থেকে নেমে কিছু দূর হাঁটলেই তোর মামা বাড়ি। সেখানে গিয়ে যত খুশি খেতে পারবি। কিন্তু মা, আমার যে খিদে, পেটটা কেমন করছে, ভীষণ কষ্ট। সেই সকাল থেকে কিচ্ছুটি খাইনি, আমাকে কিছু খেতে দাও না মা। তোকে এই নৌকার ভেতরে কোত্থেকে খাবার এনে দেবো বাতাসি? একটু সবুর কর না। এই তো আমরা এসে পড়েছি। অতটুকু বাস্তা মেয়ে কি আর এসব বুঝবো দিদি? এই সকাল থেকে বাস্তাটাকে না খাইয়ে রেখেছিনি বা কেন? বলি এত কথা না বলে তাড়াতাড়ি নৌকোটা চালান দেখি। সেই কখন উঠেছি, এখন অবধি অর্ধেক নদী পেরোতে পারলুম না। আজকাল দেখছি ভালো কথা বললেও মানুষ রেগে যায়। ও মা, আমি একটু জল খাবো, আমার ভীষণ তেষ্টা পেয়েছে। হ্যাঁ, এখন জল কোথায় পাবো রে মা? আমাকে জল দাও মা, আমার গলাটা শুকিয়ে গিয়েছে। দাঁড়া দেখছি কি করা যায়। কোনো উপায়ন্তর না পেয়ে নদীর ভেতরে হাত দেয় গঙ্গা। সেখান থেকে কিছুটা জল নিয়ে বাতাসিকে খাওয়াতে যায়। গঙ্গা হাত দিতেই একটা রক্তমাখা হাত ভেসে ওঠে জলের ওপর। যা দেখে ভয় চিৎকার করে ওঠে গঙ্গা। ও মা গো, এটা কি? এ যে একটা রক্তমাখা কাটা হাত। ওরে বাবারে, এসব কি হচ্ছে? ও দিদি, এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে বলুন দেখি। ও দাদা, দয়া করে নৌকোখানা একটু দ্রুত চালান না। আমার মেয়েটা যে অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে দিদি, আমি তাই করছি, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর আর কিছু না ভেবে দ্রুত গতিতে নৌকা চালাতে শুরু করে হারান। নৌকার ভেতরে ভীত সন্ত্রস্ত হয়ে বসে রয়েছে গঙ্গা। নৌকা থেকে নেমে দ্রুত গতিতে হাঁটতে শুরু করে গঙ্গা। চারিদিকে ঘটঘটে অন্ধকার, কোথায় কি আছে কিছুই যেন বোঝা যাচ্ছে না ঠিকভাবে। দ্রুত গতিতে হাঁটার জন্য বারবার বাতাসিকেও তাড়া দিচ্ছে গঙ্গা। হঠাৎ করেই গঙ্গার মনে হলো কেউ একজন আসছে তার পিছু পিছু। এরপর আর কোনো দিকে না তাকিয়ে আরও দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো সে।
গঙ্গার সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে পারছে না বাতাসি। একদিকে খিদের জ্বালায় ক্লান্ত, অন্যদিকে বাচ্চা মানুষ এত রাত অবধি জেগে আছে, তার জন্যই হাঁটার শক্তি পাচ্ছে না সে। হোমা, একটু তাড়াতাড়ি পা চালা মা, নইলে যে আমাদের বাড়ি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। আমি যে আর হাঁটতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, শীত করছে, ক্লান্ত লাগছে। আমি এখানটা একটু বসি না মা? তোর কি খুব কষ্ট হচ্ছে রে মা? হ্যাঁ মা। কথাটা বলেই সেখানে দাঁড়িয়ে গেল বাতাসি। বাতাসির সাথে সাথে দাঁড়িয়ে গেল গঙ্গাও। হঠাৎ করেই গঙ্গা অনুভব করল তার কানের কাছে ফিস ফিস করে কথা বলছে কেউ একজন। গঙ্গা, একা একা কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে আমাকে নেবে না? কথাটা শুনে কিছুটা নড়ে উঠতেই গঙ্গা লক্ষ্য করল তার সামনে দাঁড়িয়ে আছে যতীন। কে কে ওখানে? কে 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 কথা বলছে? আমি গো, আমি যতীন, তোমার স্বামী। এ কি, তুমি তুমি এখানে কি করে এলে? সেটাই তো, আমি এখানে কি করে এলাম বলো তো? কয়েক ঘন্টা আগেই তো তুমি আমাকে মেরে ফেলেছ, তাই না? আর তারপর মেয়েটাকে নিয়ে পালিয়ে এসেছো। তুমি এখানে কেন এসেছো? আর কি চাও আমার কাছে? প্রতিশোধ। আমি তোমার কাছে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। যতীনের কথা শুনে হা হা করে হেসে ওঠে গঙ্গা। তুমি আমাকে মারতে এসেছো তাই না? কিন্তু যে মানুষটা মানুষ রূপে বেঁচেই নেই, তাকে কি করে মারবে বলো তো? আমি তো তোমাকে আজ মেরেছি, আর তুমি আমাকে মেরেছো সেই বিয়ের রাতেই। এখানে যাকে দেখছো সে একটা জীবন্ত লাশ, বুঝলে? শুধুমাত্র এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে সে বেঁচে আছে। নয়তো আজ তোমাকে না মেরে আমি নিজেই মরতাম। এখন এসব বলে কিছুই হবে না গঙ্গা। নিজেকে বাঁচানোর জন্য আমার মেয়েকে তুমি যতই টোপ বানাও, ওই টোপ আমি কিছুতেই গিলছি না। কি বললে? মেয়ে? তা বাতাসি তোমার মেয়ে কবে থেকে হলো গো? হ্যাঁ, এতদিন তো তুমি ওকে নিজের মেয়ে বলে মানতেই না, তা আজ হঠাৎ সে তোমার মেয়ে হলো কি করে? ওসব আমি রাগ করে বলতাম, কিন্তু আমি তো জানি বাতাসি আমার মেয়ে। এই মাঝরাতে তুমি আমাকে মেরে ফেলতে এসেছো তাই না? শোনো, তাহলে এক কাজ করো, আগে তুমি বাতাসিকে মারো, তারপর আমাকে মারো। আমাকে মেরে নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়ে চলে যাও, আর নয়তো আমাকে যেতে দাও। আমার মেয়েটা ভীষণ অসুস্থ। আমি কিছুতেই আমার মেয়েকে মারব না, আমি মারব তোকে। তোর জন্য আমার পুরো পরিবারটা শেষ হয়ে গেছে। মৃত্যুর পরও তুমি শোধরালে না গো। ঠিক আছে, আমাকে মারবে তো? মারো মারো, তার আগে বলো তো আমার অপরাধটা কি? তুই জানিস না তুই কি করেছিস? তোমাকে খুন করেছি, এটাই তো আমার অপরাধ। কিন্তু এই যে 11 বছর ধরে তুমি দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছ, তার কি হবে? আমাকে ঘরে রেখে প্রতি রাতে তুমি অন্য মেয়ের ঘরে গিয়েছ, নেশা করে বাড়িতে এসে আমাকে মেরেছ। এখন যাকে নিজের মেয়ে বলছো, সেই মেয়েটাকে পর্যন্ত রেহাই দিতে না। ভুলে গেলে সব? তোমার কি মনে হয় এত কিছুর পরও আমি জীবিত আছি? না, নেই গো, নেই। আমি জীবিত নেই। আমি ভেতরে ভেতরে মরে গিয়েছি অনেক আগেই। আমার শরীরটা কেবল জীবিত আছে,
আত্মাটা নেই। এত কিছুর পরও আমি তোমার সংসার করে গিয়েছি। আমি চেয়েছি আমাদের সংসারটা ভালো থাকুক, আমার মেয়েটা ভালো থাকুক, অন্তত তার বাবা মা দুজনের সাথে তো সে থাকতে পারবে। কিন্তু কিন্তু আজ আর পারলাম না গো। যখন দেখলাম তুমি একজন মেয়ের বাবা হয়ে অন্য একজনের মেয়ের সম্ভ্রম নষ্ট করেছ, তখন আর পারলাম না। এরপরও যদি তোমার মনে হয় আমাকে মেরে ফেলা উচিত, তবে তাই করো। গঙ্গার কথাগুলো শুনে হাউমাউ করে কেঁদে উঠল যতীন। এতদিন পর নিজের করা ভুলগুলো বুঝতে পারল যতীন। ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ থেকে শান্ত হয়ে গেল সে। আমি আমি ভুল বুঝতে পেরেছি গঙ্গা, আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে কতটা অন্যায় করেছি। তুমি আমার মতো একজন শয়তানকে মেরে ভালোই করেছো। আমি চলে যাচ্ছি গঙ্গা, তুমি আমার মেয়েকে নিয়ে ভালো থেকো, আমার মেয়েকে নিয়ে ভালো থেকো। এরপর গঙ্গার কাছে ক্ষমা চেয়ে উধাও হয়ে গেল যতীন। আর সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো গঙ্গা। আমাকে ক্ষমা করে দিও গো, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি শেষমেশ বুঝতে পারলে, কিন্তু অনেক দেরি করলে বুঝতে।